প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাবো ইউনিয়নের কুশদী গ্রামে। এই ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা। সাল 1993। তখন ওনার মায়ের বয়স হবে 11-12 বছর। সেই সময় গ্রামটি কিন্তু এখনকার তুলনায় অনেকটাই ফাঁকা ছিল, বাড়িঘর কম, চারদিকে জঙ্গল আর নির্জনতা। এমনকি আমাদের কে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও যখন ছোটবেলায় গ্রামে গিয়েছেন তখনও ঘরবাড়ির সংখ্যা খুবই কম ছিল। আব্দুর রব ভাই উনি ছোটবেলাতে গ্রামের বাড়িতে যখন গিয়েছেন তখন দেখেছেন একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক বেশি। তাহলে বুঝতেই পারা যায় যে ওনার মায়ের শৈশবের সময় আরো বেশি নির্জন আর জঙ্গলে ঘেরা ছিল আশেপাশের এলাকা। তার মায়ের পরিবার ছিল একান্নবর্তী। ওনার মায়ের ভাই বোন, দাদা, চাচারা সবাই একসাথে একই রান্নায় খেতেন, একসাথে থাকতেন। পারিবারিক বন্ধন ছিল অসাধারণ, যা আজকের দিনে দুর্লভ। এখন তো প্রত্যেকটা পরিবার সেপারেট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবার তো দেখা যায় না। এখন একান্নবর্তী পরিবার পাওয়াই দুর্লভ। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। ঘটনাটি ঘটেছিল এক দুপুরবেলা। ওনার মা তখন বাড়ির উঠোনে বসে হাঁড়ি পাতিল নিয়ে খেলছিলেন। হঠাৎ করে ওনার মা বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে একটি ছাগলের তীব্র চিৎকারের শব্দ শুনতে পান। চিন্তিত হয়ে দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখতে পান যে পাশের বাড়ির এক প্রতিবেশী মহিলার ছাগল তার গলায়, অর্থাৎ ছাগলের গলায় দড়ি এমন ভাবে আটকে গেছে যে ছটফট করছে, গলায় ফাঁস লেগে গেছে, এই জন্যই চিৎকার করছে। আব্দুর রব ভাইয়ের মা তৎক্ষণাৎ সেই দড়ির প্যাঁচ খুলে দেন যাতে করে ছাগলটি রক্ষা পায়। যেখানে ছাগলটি বাঁধা ছিল তার পাশে একটা গাব গাছ ছিল। তো ওনার মা ছোট মানুষ, না বুঝে হয়তো ওখানে কোনো কিছু নোংরা করে ফেলেছেন। আর ঠিক তখনই যেখানটায় ছাগলটি বাঁধা ছিল তার পাশের সেই গাব গাছ থেকে বিড়ালের কান্নার মতো অদ্ভুত একটি শব্দ ভেসে আসে। ওনার মা তখন থমকে যান। এমন জায়গায় গাছে বিড়াল আসবে কোত্থেকে? কৌতূহলবশত ওনার মা আরেকটু সামনে এগিয়ে গাছের একদম নিচে চলে যান। তখন সেই কান্নার শব্দ আরো তীব্র হয়ে ওঠে। একেবারে ভীতিকর এক আকুতি যেন ওই কান্নার মধ্যে ছিল। মাঝে মধ্যে বিড়াল কষ্ট পেলে যেভাবে ডাকে ঠিক সেরকমটা। মা তখন ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে নানিকে সব খুলে বলেন কি দেখেছেন, কি শুনেছেন আর কিভাবে ভয় পেয়েছেন। নানি তাকে অভয় দিয়ে বলেন, চল তো তোর সাথে একবার যাই, গিয়ে দেখে আসি। মা আর নানি একসাথে সেখানে গিয়ে কিছুই দেখতে পান না। আশেপাশে কোনো বিড়ালও নেই, কোনো শব্দও নেই। নানি তখন বলেন, হয়তো ভুল শুনেছিস মা, গাছের উপরে এখানে বিড়াল আসবে কোত্থেকে। মাও ভাবলেন হয়তো বা নিজেরই ভুল ছিল। এরপর দীর্ঘ 2 বছর পেরিয়ে যায়, সবকিছু স্বাভাবিক, আর কোনো অস্বাভাবিকতাও ছিল না। গ্রামে বিশেষ করে ওই সময়, ওই 1992-93 সালের কথা বলছি, ওনাদের ওই গ্রামে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। ওনার মায়ের বিয়ের প্রস্তাব আসে পাশের গ্রাম থেকে, সেখানে তার বিয়ে সম্পন্ন হয়। মায়ের বিয়ে হওয়ার পর প্রথম সপ্তাহটা বেশ ভালোভাবেই কেটেছিল। কারণ কল্পনাতেই ছিল না ঠিক কয়েক সপ্তাহ পরেই কি ভয়ঙ্কর বিষয় হতে যাচ্ছে। বিয়ের 15 থেকে 20 দিন পর হঠাৎ একদিন ওনার মায়ের ভয়ঙ্কর ভাবে খিঁচুনি শুরু হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওনার মা মাটিতে লুটিয়ে পড়েন। আর তারপর সবাই দেখে কেউ যেন তাকে উপরের দিকে তুলছে আর মাটিতে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ শূন্যে তুলে নিয়ে ছেড়ে দিচ্ছে। উনি তো এলোমেলো কথা বলছেন। আশেপাশে সবাই হতভম্ব হয়ে পড়ে, আরে হচ্ছেটা কি? তখন ওই সময় লোকজন বলা বলি শুরু করছে, মানে ওই বাড়ির লোকজন আর কি, আব্দুর রব ভাইয়ের মায়ের শ্বশুর বাড়ির লোকজন বলছে যে দেখে শুনে তো ভালো মেয়েকে বিয়ে করে আনা হইলো,
এখন একই শুরু হইল, এই জিনে ধরা ভূতে ধরা মেয়েরা আমাদের উপর গোসাই দিচ্ছে। সাথে সাথে খবর পাঠানো হয় মায়ের বাড়িতে, যেহেতু পাশাপাশি গ্রাম। মায়ের বড় জ্যাঠা গিয়ে শ্বশুর বাড়ি থেকে আব্দুর রব ভাইয়ের মাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু হঠাৎ করেই একদিন আবার সেই খিচুড়ি শুরু হয়ে যায়। তখনকার খিচুড়ি এমন ভয়ানক ছিল যে কেউ তাকে ধরে রাখতে পারত না। খিচুড়ির সময় আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর আকাশের শূন্যে উঠে যেত, 4, 5 এমনকি 7 ফুট উঁচুতেও নাকি উঠে যেত, তারপর মাটিতে আছড়ে পড়ত। হয়তো অনেকেই নাকি এটা বিশ্বাস করতে চাইবেন না, এমনটাই বলেছেন আব্দুর রব ভাই, কিন্তু এমনটাই হয়েছিল ওনার মায়ের সাথে। এত উপর থেকে বারবার পড়ে গেলে কিন্তু মানুষের শরীর থেতলে যাওয়ার কথা, কিন্তু এমনটা আল্লাহর রহমতে হয়নি। কেননা যখনই উপরে উঠে যেত তখনই ওনার আম্মুর বাবা চাচারা মিলে ধরে ফেলতেন, যাতে ওনারা সরাসরি হাত দিয়ে ধরতে পারেন, সরাসরি মাটিতে যেন না পড়ে যান। যদিও কেউ তখনও বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে। আব্দুর রব ভাইয়ের আম্মু উনি নিজে একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতেন। যখন খিচুড়ি হতো তখন তার চোখে সরিষার মতো সাদা সাদা ঝাপসা কিছু দেখা যেত। তিনি দেখতে পেতেন গাছের উপর দিয়ে কয়েকটি বিড়াল এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে। প্রায় দিন যখন এমনটা চলছিল, এই অবস্থায় পাশের বাড়ির এক প্রতিবেশী একদিন পরামর্শ দিলেন 2 গ্রাম দূরের চৌকার চালা নামক একটা জায়গা আছে, একটা গ্রাম আছে, সেখানে একজন প্রখ্যাত কবিরাজ রয়েছে। সেই কবিরাজের কাছে যেতে। কবিরাজের নাম ছিল হচ্ছে হর্য। এই হর্য কবিরাজ উনি এখন বেঁচে নাই। মুরব্বীদের মধ্যে হয়তো ওনাকে অনেকেই চিনে থাকবেন, যারা ওই এলাকায় মুরব্বী আছেন আর কি। কবিরাজ যথেষ্ট অভিজ্ঞ ছিলেন, তাকে বাড়িতে ডেকে আনা হয়। তিনি প্রথমে বাড়ির চারপাশ ঘুরে দেখেন, এরপর আব্দুর রব ভাইয়ের মাকেও ভালো করে লক্ষ্য করেন। এরপর উনি বললেন যে কিছু তো একটা হয়েছেই, বিষয়টা বুঝতে হবে আরো ভালো করে। তারপর বাড়ির উঠোনে ওনার মাকে বসিয়ে ওনার মায়ের উপর রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ওনার মায়ের ভেতর থেকে এক অচেনা কণ্ঠ বের হয়ে আসে। শুধু একটা কণ্ঠ না, মনে হচ্ছে একসাথে অনেকগুলো কণ্ঠ কথা বলছে। কবিরাজ জিজ্ঞেস করলেন, এই কে রে তোরা? প্রথমে এরা চুপ করেছিল, কিন্তু কবিরাজ যখন ভয় দেখিয়ে হুমকি দিলেন তখন একসময় এগুলো কথা বলতে শুরু করলো। বলতে থাকলো যে এই মেয়েটা একদিন ছাগলের দড়ি খুলতে গিয়েছে, আমরা যে গাব গাছে থাকি সেই গাব গাছের ওই দিকটাতে আসছে। আমরা তখন ওই গাছে অবস্থান করছিলাম। মেয়েটার খোলা লম্বা চুল দেখে আমাদের পছন্দ হয়। আমরা কিন্তু তখন ওকে কিছুই করিনি, এমনি দেখছিলাম। এরপর সে গাছের নিচে নোংরা করেছে, এতে আমরা খুব অপমানিত হয়েছি, তাই এর উপর আসর করছি। কবিরাজ তখন জানতে চাইলেন, তোরা কতজন? তখন ওরা বলল, আমরা 7 জন। আমরা সবাই মহিলা, আমরা 6 জন চারাল শ্রেণীর, আর আমাদের মধ্যে একজন আছে যে মুসলিম, আর মুসলিম মহিলা জিনের নাম হলো হাজেরা। এ ভালো জিন, কিন্তু আমরা 6 জন কিন্তু এর মতো ভালো না, এরকমটা বলে। তবে ওই সময় নাকি ওই হাজেরা জিনটা কবিরাজের সাথে কোনো কথা বলেনি। বাকি 6টা জিন তাদের নাম বলেছিল, তবে নানির সেই জিনগুলোর নাম মনে নাই আর কি, এমনটাই জানিয়েছেন। কবিরাজ তখন বললেন যে মেয়েটা তো না বুঝে ভুল করেছে, তোরা ক্ষমা করে চলে যা। কিন্তু জিনেরা তখনও রেগেছিল এবং বলল যে ও আমাদের অপমান করেছে, আমরা তাকে ছাড়বো না। এই পর্যায়ে কবিরাজ কিছুক্ষণ কিছু একটা ভাবলেন, এরপর হুঁশিয়ারি দিলেন, এই ধরনের রুকিয়া উনি এর আগেও করেছেন, আর এর পরিণতি জিনেদের ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু জিনেরা জানে। তখন ওই কবিরাজ বললেন যে তোরা কিন্তু আমাকে চিনিস, যদি না চিনে থাকিস এখনই এর শরীর থেকে কেউ একজন বের হয়ে গিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আয়। এক্ষুনি যদি একে ছেড়ে না যাস তোদের সবাইকে এখনই আমি বন্দি করে ফেলবো, এরপর তোদের সবাইকে মেরে ফেলবো। এই কথা শোনার পর এতক্ষণ ধরে নির্ভীকভাবে কথা বলা জিনগুলো হঠাৎ ভয় পেয়ে যায়। তারা অনুরোধ করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর কখনো এই মেয়ের কাছে আসবো না। কবিরাজ তখন বলেন, ঠিক আছে যা, এক্ষুনি যা। এরপর মুহূর্তেই আব্দুর রব ভাইয়ের মায়ের শরীর শান্ত হয়ে আসে। কবিরাজ বললেন যে আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। এরপর তিনি এই আব্দুর রব ভাইয়ের মাকে একটা তাবিজ দিয়ে যান, আর পরিবার থেকে ওনাকে কিছু হাদিয়া দেয়া হয়, উনি সেটা নিয়ে চলে যান।
সবকিছু দেখে পরিবার কিছুটা স্বস্তি পেল। পরবর্তী 1 মাসের কিছুই হয়নি, সবকিছু অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আব্দুর রব ভাইয়ের মায়ের যে শ্বশুর বাড়ি, সেখান থেকে এই কয়েকদিনের মধ্যে কেউ কখনোই খোঁজ নেয়নি মেয়েটা কি বেঁচে আছে কিনা, মারা গেল কিনা, সুস্থ হলো না কি অবস্থা। এটা কেউ জানতেও চায়নি, কেউ দেখতেও আসেনি। ঘটনাটা শুরু হয়েছিল তাদের বাড়ি থেকে, অথচ তারা সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাসখানেকের মধ্যেই আব্দুর রব ভাইয়ের মায়ের নামে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। কোনো কিছু আগাম না জানিয়ে হঠাৎ করে ওনার মায়ের আগের শ্বশুর বাড়ি থেকে ডিভোর্স লেটার পাঠানো হয়। এটা আব্দুর রব ভাইয়ের নানা বাড়ির সবাইকে প্রচন্ডভাবে হতবাক করে, কষ্ট দেয়, মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন একটা অমানবিক সিদ্ধান্ত, যেখানে মেয়েটি এমন একটা ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ ওদের কোনো খোঁজ নেই, কোনো সহানুভূতি নেই, উল্টো ডিভোর্স লেটার। কবিরাজ চলে যাওয়ার পর প্রথম মাসটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক রাত্রে আব্দুর রব ভাইয়ের মা, নানি আর ওনার ছোট খালার নাম হচ্ছে নার্গিস, যিনি ওনার মায়ের থেকে 2 বছরের ছোট, একসঙ্গে বিছানায় ঘুমাচ্ছিলেন। রাতের বেলা কোন একটা সময় হঠাৎ করে নানির কাছে মনে হলো যে পাশে কারো উপস্থিতি রয়েছে। তিনি অন্ধকারে চোখ মেলে কিছু দেখতে না পেয়ে সাহস করে হাত বাড়ান যে ওখানে কি দেখি তো। তার হাত দিয়ে স্পর্শ করে একটা তুলতুলে পশমে ভর্তি লম্বাটে আকৃতির কোনো কিছুর উপরে যেন বড় আকারের একটা বিড়াল পাশে শুয়ে আছে। বড় বিড়াল বলতে বিড়ালের আকৃতি থেকে কিছুটা বড়, বিষয়টা এরকম না, একটা বিড়াল যদি শুয়ে থাকে এবং সেটা যদি মানুষের সমান হয়ে যায়, ওই রকম আকৃতির একটা বিড়াল। ভয়ে নারীর শরীর তো অবশ হয়ে যাচ্ছে, না উঠতে পারছেন, না কাউকে ডাকতে পারছেন। কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাইরে চলে যায়। তখনই নানি একটু হুঁশ ফিরে পান এবং মেয়েদেরকে ডেকে তোলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি কি দেখলাম রে, জীবনে তো কখনো এরকম হয় নাই আমার সাথে। সেই রাতে আর কিছু না ঘটলেও কয়েকদিন পর সকালবেলায় রান্না শেষে নানি সবার জন্য ভাত সাজাতে গিয়ে দেখেন পাতিলে কোনো ভাতই নেই। নানি অবাক হয়ে দেখেন সব ভাত তরকারি আব্দুর রব ভাইয়ের মা একাই খেয়ে ফেলেছেন। এই অস্বাভাবিক দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর তারা ধরে নেন যে হয়তো অনেক ক্ষুধা লেগেছে তাই এমনটা করেছে। কিন্তু গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবারে বিশাল বড় কিন্তু পাতিল থাকে, অনেকের রান্না হয়, যেখানে 20-25 জনের রান্না হয়। একজন মানুষ এতগুলো মানুষের খাবার খেয়ে ফেলবে, এটা কি আসলে মেনে নেওয়া যায়? বা এমন ক্ষুধা কি কারো লাগে? অস্বাভাবিক ব্যাপার না হলে তো এরকমটা হওয়ার কথা না। এর পরের ঘটনা কিন্তু আরো বেশি গা শিউরে ওঠার মতো। কয়েকদিন পর আবার একদিন সকালে রান্না করার পর নানি কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন একটি কালো কুকুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মুখে কিছু খাবারের মতো লেগে আছে, সেজন্য কিছু খেয়ে বের হয়ে যাচ্ছে। নানির সন্দেহ হলো এই কুকুরই কি রান্না করা ভাত খেয়ে ফেলেছে। তার সন্দেহ সত্যি হয়, রান্নাঘরে গিয়ে দেখেন সব ভাত শেষ। রাগে নানি তখন কুকুরটিকে গালিগালাজ করতে থাকেন। আব্দুর রব ভাইয়ের মা সে সময় ঘরে বসেছিলেন, ঠিক তখনই হঠাৎ করে ওনার মায়ের আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। তার চোখ লাল হয়ে ওঠে, শরীর রাগে উত্তপ্ত হয়ে ওঠে, আর উনি বলতে শুরু করেন, এই তুই গালাগালি করিস কেন? কাকে গালাগালি করিস? তুই কি দেখিস নাই আমরা তোদের বাড়ি থেকে এই মাত্র ভাত খেয়ে চলে গেছি? তুই কি আমাদের সাধারণ কুকুর ভাবছিস? আমরা কিন্তু তারাই যারা তোর মেয়ের সঙ্গে থাকি, আমাদের কোনো গালাগালি করবি না, খবরদার। এই কথা শোনার পর নানি তো একেবারে স্তব্ধ হয়ে যান। একটা ভয়ঙ্কর আতঙ্কে ওনার শরীর জমে আসে। তিনি ভাবতে লাগলেন, এই জিনগুলো এখনো আছে? আমরা তো ভেবেছিলাম কবিরাজের রুকিয়ার পর ওরা চলে গেছে। নানি তখন খেয়াল করলেন কবিরাজের দেয়া তাবিজটাও আব্দুর রব ভাইয়ের মায়ের গলায় নাই। দ্রুত গিয়ে ভালোভাবে খুঁজে দেখেন যে সত্যি এই জিনিসটা নাই, বাড়ির আশেপাশে কোথাও নাই। ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও সেটা পাওয়া যায় না। ঠিক তখনই ওনার মায়ের ভেতর থেকে সেই কণ্ঠগুলো আবার ভেসে আসে, তোর মেয়ের এই